শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুধাস সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজকের শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী মালা খুররুমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। রাজধানীর আগারগাঁওয়ের স্থপতি ইনস্টিটিউটে আইবিএস সেন্টারে প্রদর্শিত হচ্ছে ভাস্কর হামিদুজ্জামান খানের ভাস্কর্য প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টায় এই সময় প্রদর্শনী চলবে 7 জানুয়ারি পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি 21-এ প্রদর্শিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের ছাপচিত্র প্রদর্শনী ডিপ প্রিন্ট। প্রদর্শনীতে শিল্পীর 38টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 17তম দ্বিবার্ষিক এশিয়ান চারুকলা প্রদর্শনী 2016। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। মহাখালী নিউ ডিউএচএস এর গ্যালারি কসমোসে প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 26 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8:20 থাকছে ফেরদৌস হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক মায়া। আমি পড়ে শোনাবো? তোমার পড়া শুনলে আমার মাথা ধরে। তাই নাকি? বাংলা না ইংরেজি? ইংরেজিতেও চলে, বাংলার অবস্থা তো খুবই খারাপ। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় এবং ফারাহ শারমিনের উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান তারাই তারাই রচিত। রাত 9:40 থাকছে সুমন আনোয়ারের পরিচালনায় ধারাবাহিক নাটক সিনেমাওয়ালা। আপনাকে আমি যখনই গল্প বলতে যাই আপনি এমন একটা ব্যবহার করেন যার কথা বলতে ইচ্ছা করে না। আগের দিন যখন গল্প শোনাইতে গেলাম তখন লিজা নামটা শুনে আপনি এমন একটা ফাল দিয়ে উঠলেন খাটের উপরে। আচ্ছা সত্যি করে বলেন তো, লিজা নামের কেউ কি আপনার পূর্ব পরিচিত? রাত 11:30 দেখবেন শিশির সালমানের পরিচালনায় অনুষ্ঠান অ্যাডভেঞ্চার ম্যান। রাত 12:10 রয়েছে টক শো রণাঙ্গনের দিনগুলি। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা মালা খুররুম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। শুরুতে আপনাকে জানাচ্ছি আমাদের বিজয়ের মাসের শুভেচ্ছা। তোমাকেও জানাচ্ছি। এমন একজনকে শুভেচ্ছা জানালাম যিনি কণ্ঠ দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে নিয়ে এসেছে। চমৎকার একটি অনুভূতি। তো সেই সময়কার স্মৃতিগুলো নিশ্চয়ই মনে পড়ে। কি ধরনের স্মৃতিগুলো বেশি মনে পড়ে, বেশি নাড়া দেয়? আসলে আমরা বয়সে তখন অনেক তরুণ ছিলাম, উদ্দীপনাও ছিল আমাদের মনের মধ্যে অন্যরকম একটা। আমাদের বয়সী শিল্পীরা বা আমাদের চেয়ে একটু ছোট বা বড় সবার মধ্যেই সেই সময় একটা বাঙালি হিসাবে আমাদের মধ্যে একটা উদ্দীপনা ছিল, একটা সুন্দর দেশ গড়ার স্বপ্ন ছিল আমাদের মধ্যে। আমরা তো তখন পাকিস্তানিদের মানে ওদের মধ্যেই ছিলাম, পাকিস্তান ছিল সব তখন দেশটা, কিন্তু আমরা চাচ্ছিলাম না, ওদের ব্যবহারগুলি আমাদের ভালো লাগছিল না। খুব
খুব বৈষম্য লক্ষ্য করছিলাম প্রতিটা ব্যাপারেই। তো যেগুলি আমাদের ভিতরে ক্ষোভ ছিল, সবার মধ্যেই ক্ষোভ ছিল। তারপর 7ই মার্চ শেখ মুজিব যখন, বঙ্গবন্ধু শেখ মুজিব উনি ভাষণটা দিলেন, বাঙালিরা মনে হয় তখন থেকেই স্বাধীন হয়ে গেল। তাদের মধ্যে একটা কেমন লড়ার একটা নতুন উদ্দীপনা আসলো। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, মনে হয় যেন ঘরে ঘরে সবাই একটা করে দুর্গই তৈরি হচ্ছিল। আমাদের মধ্যে ওই রকমই একটা মনোভাব সবার মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম সেই সময়। আচ্ছা, বলছিলেন সেই সময়টা খুব ছোট ছিলেন, কেমন বয়স ছিল সময়টা? বা আমি ম্যাট্রিক পাশ করেছি তখন। আচ্ছা, তো কলেজেও আমি ভর্তি হয়েছি। ছোট না, বয়সে তরুণ ছিলাম আমরা। তো আমি ছিলাম, আমার বোন ছিল, আমার বড় বোন রূপা ফারহাদ। আমরা মোটামুটি পুরো পরিবারটাই আমরা অংশগ্রহণ করি মুক্তিযুদ্ধে। একদম স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ, আমাদের মনে আছে যে এই 71-এ 7ই মার্চের পরে আমরা টেলিভিশন রেডিওতে মানে অসহযোগ আন্দোলন তখন শুরু হয়ে গেছিল। তো আমরা যারা যেভাবে পারছিল সেভাবেই অংশগ্রহণ করছিল। আমরা গান গাইছিলাম টেলিভিশন রেডিওতে, মনে হচ্ছিল আমরা স্বাধীন হয়ে গেছি, এইরকম একটা সবার মধ্যে ভাব ছিল। হ্যাঁ, এবং 25শে মার্চের রাত্রেও আমাদের প্রোগ্রাম ছিল, মানে বিটিভি তো না তখন, পিটিভি আর কি, ওখানে আমাদের প্রোগ্রাম হতো ডিআইটি বিল্ডিংয়ে। রাত্রে আমরা গেলাম। এই গল্পটা আমি অনেকবার করেছি। ইতিহাস তো আর বদলাতে পারবো না, একই গল্প আসবে ঘুরে ফিরে। তো ওটাই আমি বলছি যে রাত্রে যখন আমরা গাইতে গেলাম, আমাদের রেকর্ডিং হওয়ার কথা ছিল সারা রাত, ওখানে থমথমে অবস্থা। তার আগে যেরকম হইচই উদ্দীপনা শিল্পীদের মধ্যে, সবার মধ্যে যারা টেলিভিশনে কাজ করছেন, ওখানে দেখলাম কেউ নাই। সন্ধ্যার সময় চুপচাপ একদম কেমন অবস্থা। আমাদেরকে একজন এসে বলল যে পরিস্থিতি ভালো না, বাসায় তাড়াতাড়ি চলে যাও। আমরা খুঁজছি, স্টুডিওর ভিতরে ঢুকে গেছিলাম, দেখি জওয়ানরা পাকিস্তানি ওরা ওখানে একদম দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে এরকম। সবাই গেল কোথায়, এরকম অবস্থা। যাই হোক, তাড়াতাড়ি করে বের হয়ে আসলাম। রাত্রে দেখি সারা রাত গুলির আওয়াজ। আমাদের বাসাটা ছিল কমলাপুর স্টেশনের কাছে, ওখানে মানে গোলাগুলি হচ্ছে কমলাপুর স্টেশনে। তার আওয়াজটা আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, মনে হচ্ছে আমাদের বাড়ির উপরেই গুলিগুলি পড়ছে এরকম। খুব মানে আতঙ্ক যে এটা কী ধরনের, কেননা আমার ধারণাই ছিল না যে এইভাবে ওরা পাকিস্তানিরা বাঙালিদের উপরে অত্যাচার শুরু করবে। আমাদের ধারণা ছিল যে আসবে, আমরা ইট পাটকেল সব জমিয়ে রেখেছি, ছুঁড়ে মারবো এরকম আর কি। ধারণা ছিল না এত মানে নৃশংসভাবে ওরা আমাদের উপরে অত্যাচার শুরু করে দেবে, আমার ধারণার বাইরে ছিল। আবার আমি ওই বয়সে আমার মনটাও অন্যরকম ছিল, এতটা কঠিন দুনিয়া আমি তখনও দেখি নাই। আমার কাছে খুব অবাক লেগেছিল যে এটা কী হচ্ছে। তো আমাদের পুরো পরিবার, আমার ভাই, আমার আব্বা, আমার বোন রূপা ফারহাদ, আমার আব্বা আব্দুল জব্বার খান, উনি প্রথম ছবি করেন মুখোমুখোশ, সেটারও তো একটা ইতিহাস আছে, সবাই জানেন। তো যাই হোক, আমার আরেক ভাই জাহাঙ্গীর হায়াত খান, সেও গিটার বাজিয়েছিল স্বাধীন বাংলা বেতার থেকে। আর আব্বা ছিলেন চলচ্চিত্র বিভাগের প্রধান। হ্যাঁ, ওখানে। তো আমরা না 26 তারিখ বাড়িতে ছিলাম। 27 তারিখে আমরা প্রায় আমাদের পাড়ার অনেকগুলি আরও প্রতিবেশীদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে প্রায় 50 জনের মতন আমরা বেড়াইতে চলে যাই আমাদের বাসার পিছন দিয়ে। পিছন দিকটা গ্রাম একদম, মাদার টেক দিয়ে বেড়াইতে আমরা চলে যাই। আবার পুরনো একজন পরিচিত, ওনার বাসায় আমরা উঠেছিলাম। স্টেশন থেকে সকালে পরদিন কিছু পুলিশ আসলেন, দেখলাম ওরা আব্বার কাছে বললেন যে এখানে থাকাটা নিরাপদ হবে না। তারপরে ওরা আব্বা 2 ভাইকে নিয়ে কলকাতা চলে যান, আগরতলা হয়ে ওপারে চলে যান। আর আমাদেরকে বলে যান পরিস্থিতি বুঝে তোমরা চলে এসো, কারণ এটা তো আর আমরা মেনে নিতে পারছি না, ওদের পাকিস্তানিদের কাছে আমরা আত্মসমর্পণ করবো না। আপনি তো সাংস্কৃতিক একটি পরিমণ্ডলে বড় হয়েছেন ছোট থেকেই, তো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে সম্পৃক্ততা আসলে কিভাবে বা কবে থেকে? আমরা জুন মাসের দিকে চলে গেছিলাম, আমরা আগরতলায় ছিলাম, ওখান থেকে কলকাতা যাই।
স্বাধীন বাংলা বেতারটা বালিগঞ্জে ছিল, যেটা আমরা জানি যেহেতু আমার আব্বা আগেই চলে গেছেন। আব্বা চলচ্চিত্র বিভাগের ওখানে প্রধানই ছিলেন, স্বাধীন বাংলা বেতারেও উনি উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তো আমাদের জন্য এটা খুব সুবিধাই ছিল, আমরা স্বাধীন বাংলা একবারেই চলে যেতে পেরেছি। আমার আরেক ভাই গিটার বাজাতেন স্বাধীন বাংলা বেতার থেকে, জাহাঙ্গীর আয়েদ খান। তো স্বাধীন বাংলা যেদিন গেলাম আমার ওই স্মৃতিটাও খুব মনে পড়ে যে স্বাধীন বাংলা বেতারের ভিতরে গিয়ে দেখলাম বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের সব দিকপালরা যেন ওখানে উপস্থিত। খুব অবাক লেগেছে, কেননা আমি যেহেতু সহজভাবে বলছি তোমাকে যে ওপারে চলে গেলাম, ওপারে যাওয়াটা কি এত সহজ ছিল? মোটেও না। আমাদের বয়সটা তরুণ ছিল, আমার মার খুব চিন্তা ছিল আমার দুই বোনকে নিয়ে, কীভাবে এত বড় রাস্তাটা পার হবে। আমরা দুই বোন দুটা বোরখা পরেছিলাম মনে আছে, গ্রামের রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে কতগুলি মেয়ে এসে আমার বোরখা তুলে বললো, এটা তো বুড়ি না, এটা তো চেমড়ি, এরকম করে বললো। পাটা দেখে মনে সন্দেহ করেছিল। তারপরে আমরা ওই যাচ্ছি আমাদের সাথে আমাদের প্রতিবেশী ছিলেন তালুকদার কাকা, উনি আমাদেরকে বর্ডার পর্যন্ত পৌঁছে দিলেন। উনি দেখছি নৌকার মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়েই যাচ্ছেন। তারপর এক সময় উনি চলে আসলেন। আমরা আসল সময়টা যখন বর্ডারের কাছাকাছি আসলাম, গুলি হচ্ছে সিএনবি রোডের উপরে, পাকিস্তানি আর্মিরা টহল দিচ্ছে, রাত্রে অনেক রাত্রে গুলি হচ্ছে। আমাদের নৌকাটা নিচ দিয়ে আস্তে আস্তে যাচ্ছে, আমরা মাথাটা নিচু করে যাচ্ছি, আর ধান ক্ষেত মনে হয় পানি। এমন সময় না কোথার থেকে কতগুলি লোক আমাদের নৌকাটা ধরে ফেললো, ধরে আটকে ফেললো। ওরা লুঙ্গি পরা ছিল আর ছাড়ছে না আমাদের নৌকা। তো আমাদের নৌকার মধ্যে আমার ভাই ছিল, একটা চাচা ছিলেন, তারপরে নৌকার মাঝি ছিলেন, উনি নৌকার বৈঠা নিয়ে আর আমার ভাই এরা ওদের সাথে ধস্তাধস্তি নৌকাটাকে ছুটানোর জন্য ঘুরে কিন্তু ছুটাতে পেরেছিল। সেদিন যদি না পারতো ওটা তো আর একটা ঘটনা হয়ে যেত, হয়তো কি হতো জানি না। যাই হোক, আমরা অবশেষে পৌঁছাতে পারলাম আগরতলায় অনেক ভোরবেলা। পৌঁছানোর পরে আমাদেরকে একটা ঘরে রাখা হলো, যেখানে বলে না যে গরু খোয়ারগুলি থাকে, ওই খোয়ারের মধ্যেই আমরা গিয়ে শুয়ে পড়লাম। খোয়ারের মধ্যেই ঘুমিয়ে পড়লাম। ঘুমটা যখন ভাঙলো দেখলাম একটা আগরতলার মহিলা, গ্রামের মহিলা আমাদেরকে এসে ডাকছে যে উঠেন, আমাদের ঘরে আসেন কিছু খান। দেখছি রুটি সেঁকছে। আমাদের গলা দিয়ে তো তখন কোনো খাওয়াই ঢুকবে না। তারপরে আমাদের আগের থেকে একজন চাচা, যে উনি আগে আরেকবার এসেছিলেন, উনি ব্যবস্থা করে রেখেছিলেন। ওখান থেকে আরেকজন এমপি, উনি সাইজুদ্দিন কাকা, উনি আসলেন, আমাদেরকে এসে ওখান থেকে নিয়ে গেলেন। আমার খালা আগেই আগরতলায় ছিলেন, মিসেস ময়জুদ্দিন, ওনার বাসায় গিয়ে আমরা উঠলাম। আপনার বাবা তো আগেই চলে গিয়েছিলেন, আব্বা তো কলকাতায় চলে গেলেন, আর এখন আগরতলায় আমরা পৌঁছালাম। পরবর্তী গল্পটা কি ছিল? তারপরে তো আসলে আমরা দেখলাম যে ওখানে স্বাধীন বাংলায় এই সমর দাস, শ্রদ্ধেয় সমর দাস, সুজয় শ্যাম, আপেল মাহমুদ, তারপরে আব্দুল জব্বার, গায়ক আব্দুল জব্বার, অজিত দা, আব্দুল গনি বখারি, এনাদেরকে পেলাম, যাদের সুরে আমরা অনেক গান করার সৌভাগ্য হলো আমাদের। ওটা আর এক রকম, যে একটা বালিগঞ্জের সাধারণ একটা বাড়ি, দোতলা বাড়ি। গল্পটা আমি পরে শুনবো, তার আগে আমি একটা গান শুনতে চাই আপনার কাছে। আমি সমর দাস, ওনার সুরে আমরা যে বিখ্যাত একটা গান আছে, এই গানটা গাই, শুনি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। অসাধারণ। যেটা বলছিলেন যে বালিগঞ্জে একটি ঘরে প্র্যাকটিস করা হতো, সেটা কেমন ছিল?
বালিগঞ্জে একটা বাড়ি তো, ওই বাড়িতেই সবাই থাকতেন, অনেক শিল্পীরা ওখানে থাকতেন, পুরুষ শিল্পীরা বা কারিগর এই দিকে যারা ছিলেন এরকম অনেকে ছিলেন। তো ওখানে আমরা যে গিয়ে রিহার্সালটা দিতাম নিচের তলায় একটা ছোট রুমের মধ্যে, হয়তো সমর দাস বা অজিত দা, সুজয় দা এনারা আমাদেরকে নিয়ে বসতেন, গানটা আমাদেরকে তুলে দিতেন বা তখনই সুর করতেন বা হয়তো আগে একটু করা ছিল। তো আমরা অনেকে বসতাম। আমার যেমন মনে পড়ে ওখানে অনেকের নাম আমি হয়তো এই মুহূর্তে মনে হয়তো নাও পড়তে পারে, আমি যেটুক মনে পড়ে মহিলাদের মধ্যে ছিলেন আমার বোন রূপা ফারহাদ, কল্যাণী ঘোষ, উমা খান, নমিতা, এদের কথা খুব মনে পড়ে। ছেলেদের মধ্যে ছিলেন মনজুর আহমেদ, কাদেরি কিবরিয়া, মান্না হক, তারপরে রফিকুল আলম, তারপরে এরকম অনেকে ছিলেন যাদের, রথীন্দ্রনাথ রায়, আপিল মাহমুদ, এরকম অনেককে নিয়ে আমরা ওইখানে গানগুলি করেছিলাম। যে সময়টা দেশ স্বাধীন হলো 16 ডিসেম্বর, ওই সময়টা যখন শুনতে পেলেন বা জানতে পারলেন, কি মনে হয়েছিল বা সেই সময়কার কোনো স্মৃতি আছে কিনা? 16 ডিসেম্বরে সারা কলকাতা না ব্ল্যাক আউট ছিল, কিন্তু হঠাৎ করে একদম আমরা জানলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে। তো কলকাতা যেন আলো ঝলমল করছিল সেদিনের। আর আমরা যে পাড়াতে ছিলাম অনেক বাংলাদেশি পরিবার ওইখানে ছিলেন, আমরা যে বাড়িটাতে ছিলাম ওইখানেও আরও কয়েকটা পরিবার ছিল। তো পাড়ার লোকরা আতশবাজি ফোটাচ্ছিল, আনন্দ করছিল, আমাদের বাসার দিকে তাক করে ফোটাচ্ছিল। আমাদের বাসার ভিতরের পরিবেশটা যেমন আমরা কল্পনাও করতে পারিনি যে এত তাড়াতাড়ি 16 ডিসেম্বর আসবে। সব তো ফেলে আমরা চলে গেছি অজানার উদ্দেশ্যে, মানে যে কবে দেশ স্বাধীন হবে আমরা কিছুই জানি না। আমরা একটা দেশ পাবো এটার জন্য আমরা যুদ্ধে নেমেছি, কিন্তু এত সহজে আদৌ কবে পাবো, আদৌ হবে কিনা তাও তো জানি না। কিন্তু এত তাড়াতাড়ি আমরা না কাঁদছি, ওকে জড়িয়ে ধরছি, পা ধরে সালাম করছি। আমার কাছে ঈদের মতন একটা আনন্দ, কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমার এগুলি মনে পড়ছে। দীর্ঘ 9 মাস, অনেক স্মৃতি, অনেক গল্প। অন্য কোনো দিন যদি সময় পাই তাহলে হয়তো আরো অনেক গল্প শুনবো। আজকের মতো আমাদের আয়োজন এসেছেন, আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন। তোমাকেও অনেক ধন্যবাদ, আর এনটিভির শ্রোতাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।